নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। 10 প্রতিজ্ঞা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখে এই যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে দিলেন গতকাল, এখানে সাধারণত কী হয়, ইস্তেহার একটা রাজনৈতিক অস্ত্র। সেখানে ভবিষ্যৎ কি হতে চলেছে তার একটা রূপরেখা তুলে ধরা হয়, আর একটা হচ্ছে যে কি হয়েছে, কি করা হলো তারও একটা খতিয়ান থাকে। মানে অতীত বর্তমান ভবিষ্যতের একটা মেল বন্ধন দেখা যায় ইস্তেহারে। এবারের ইস্তেহারে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবিষ্যতের রূপরেখা কিভাবে তৈরি করেছেন বা করতে চলেছেন সেটা যদি বলি, তাহলে বলবো যে তিনি বাংলাকে আরও উন্নততর বাংলার একটা স্বপ্ন তিনি ইস্তেহারে প্রতিষ্ঠিত করেছেন। এটা হচ্ছে যে এই যে 15 বছরের তৃণমূল কংগ্রেস, গত 5 বছরের যে ইস্তেহারের যে রূপায়ণ, তার খতিয়ান যেরকম দিয়েছে, তার পাশাপাশি আরও কী হতে পারে, আরও আবাসন, অর্থাৎ প্রত্যেকটা মানুষের পাকা বাড়ি, প্রত্যেকটা মানুষের শিক্ষার ব্যবস্থা, এই যে মানে এটাকে আরও সম্প্রসারিত করা। তার পাশাপাশি উনি যেগুলো করেছেন, অর্থাৎ সেখানে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে তিনি যে টাকার অঙ্ক যে বাড়াচ্ছেন, কত বাড়াচ্ছেন, সেগুলো সমস্ত দিয়েছেন। আমার যেটা মনে হয়েছে যে কি কি হয়েছে 10টা প্রতিজ্ঞা, সেগুলো তো আপনারা খবরে দেখেছেন, সেগুলো আজকের খবরের কাগজে যেরকম পড়েছেন, আবার সেগুলো আপনারা মোবাইলে সারাক্ষণ ইউটিউব, রিল এসব দেখে নিয়েছেন। আমি আপনাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য পার্সপেক্টিভ অফ দ্য ম্যানিফেস্টো, অর্থাৎ প্রেক্ষিতটা কি, উনি কি দেখাতে চাইছেন। এই যে বিজেপি এই যে কথাটা বলছে না যে কোনো শিল্প হচ্ছে না, একটা ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পথে যাওয়া হচ্ছে। আমি শুনছিলাম শ্রমিকবাবু বলছে, শ্রমিক ভট্টাচার্য, যে এত সমস্ত উনি উপজাতিদের সাথে নৃত্য করছেন, কিন্তু একটা কারখানার সামনে নারকেল ফাটাচ্ছেন সেটা তো দেখলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইস্তেহারে বিজেপির কোনো কাউন্টার না করে তিনি দেখিয়েছেন যে কিভাবে শিল্পায়নের পথে তিনি হাঁটছেন, এবং এবার তিনি ক্ষমতায় এলে কি ধরনের ইন্ডাস্ট্রি হাব, কি ধরনের উন্নয়ন, পরিকাঠামো, শিল্প তৈরি করতে গেলে পরিকাঠামো তো একটা বিরাট প্রয়োজন, সেই পরিকাঠামোগুলো কিভাবে হতে পারে, নানান স্তরের শিল্প, অর্থাৎ ইন্ডাস্ট্রি অলসো একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইন্ডাস্ট্রির পাশাপাশি মানুষের জন্য যে পরিষেবা, স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে গেছে। মানুষের স্বাস্থ্য পরিষেবা, বিশেষ করে গরিব মানুষ, সাধারণ মানুষ, ম্যানিফেস্টোটা দেখলে কিন্তু মনে হচ্ছে যে তিনি একটা নিম্ন বর্গের সাধারণ মানুষদের তিনি কিন্তু তুলে ধরছেন। আমি এই যে 10টা পয়েন্টের মধ্যে কিন্তু মহিলাদের সশক্তিকরণ একটা বড় ফ্যাক্টর। কিভাবে তিনি এই যে লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয়, ও এই যে ধরুন আনএমপ্লয়েড ইউথের ব্যাপার, এগুলো সবটাই কিন্তু, এবং এই যে কৃষিক্ষেত্রে যে উন্নতিটা, তার মধ্যেও কিন্তু নারী শক্তি রয়েছে। কৃষিক্ষেত্রে উন্নতির মধ্যে দিয়ে কিন্তু শিল্প এবং ডেভেলপমেন্ট কিন্তু কৃষির সঙ্গেও যুক্ত। আমাদের পশ্চিমবঙ্গ তো কৃষিভিত্তিক অর্থনীতি, কৃষিটাকে বাদ দিয়ে শিল্প, সেটা কিন্তু আসলে হয় না। সুতরাং এইভাবে কিন্তু উনি জিনিসটা করেছেন। আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, খুব গুরুত্বপূর্ণ। এবং জল মিশনে কেন্দ্রের সহায়তা আসছে না, তিনি সেই টাকাটা পাচ্ছেন না। কেন্দ্র একটা বিবাদ, নামকরণের বিবাদ, জল স্বপ্ন হবে না জল মিশন হবে। এখন নামে কি আসে যায়, মানে টাকাটা কেন্দ্র দিতে অসুবিধেটা কোথায়? মানুষের জন্যেই যদি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুক্তি আছে যে এখানে আমরা উনি তো বলছেন না যে মোদির নাম করে যদি না হয় তাহলে মমতার নাম করেও হবে না, কিন্তু অন্য কোনো নামে, জল স্বপ্ন নামেও যদি সেই প্রকল্পটা কেন্দ্র গ্রহণ করত তাহলেও ল্যাটা চুকে যেত, সেটাও কিন্তু কেন্দ্র করেনি। সুতরাং মমতা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে দ্য গভর্নমেন্ট প্রপোজড পাইপ ড্রিঙ্কিং ওয়াটার, তো পাইপে করে প্রত্যেকটা বাড়িতে, হাউস হোল্ডে জল চলে যাবে, এটা একটা খুব বড় কমিটমেন্ট, এটা কিন্তু খুব সোজা নয়। এবং এই যে ট্রেড গেটওয়ে, অর্থাৎ বাণিজ্যের একটা গেটওয়ে তৈরি হবে, কেননা আমরা জানি উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশ, কতগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে, সাংঘাতিক এই যে গেটওয়ের ব্যাপারটা। এবং এখানে আমি জানি যে অমিত মিত্র ছিলেন সাংবাদিক বৈঠকে, তিনি বরাবর ফিকিতে থাকার সময় পশ্চিমবঙ্গ নিয়ে স্টাডি করেছেন, অর্থমন্ত্রী থাকার সময় করেছেন, এবং তিনি মানে
জিএসটির সময়ও সক্রিয় ছিলেন, এখনও তিনি ট্রেড যে কনফারেন্স হয় মানে বিশ্ব বাংলার, তাতেও তিনি সক্রিয় ভূমিকা নেন, বিভিন্ন শিল্পপতিদের নিয়ে এসে বিনিয়োগ করা। এই সমস্ত এগুলোর মধ্যে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপ্যানশন, অর্থাৎ ক্রিয়েশন অফ 7 নিউ ডিস্ট্রিক্ট অ্যান্ড এক্সপ্যানশন অফ আরবান লোকাল বডিজ, এটাও খুব গুরুত্বপূর্ণ। কেন জানেন, নগরায়নে কিন্তু পুরসভাগুলোরও অনেক খোলনলচে বদলানো দরকার। ত্রুটি বিচ্যুতি আছে, মানে অনেক জায়গায় তো পুরসভার নির্বাচন হয়নি, পরিষেবার সমস্যা রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম আছে, এগুলো কিন্তু খুব দরকার। এবং ওল্ড এজ পেনশন সাপোর্ট ফর অল এলিজিবল বেনিফিশিয়ারিজ, এটাও কিন্তু খুব কম নয়। রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেটের ভূমিকায় পেনশনের ব্যবস্থা করছে, সেটাও কম নয়। সুতরাং মমতার এই ম্যানিফেস্টোর মধ্যে পপুলিস্ট, মানবতাবাদী, সোশ্যাল সেক্টরের প্রতি অ্যাড্রেস করেছেন তিনি বেশি, পাশাপাশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং নতুন বাংলা গড়ার ডাক দিয়েছেন। এবং সবশেষে বিজেপির বিরুদ্ধে উনি একটা ম্যানিফেস্টোর মধ্যেই একটা আক্রমণ শানিয়েছেন যে এই যে বেঙ্গলি আইডেন্টিটি, বাঙালি সংস্কৃতি, বাঙালির যে সাংস্কৃতিক যে একটা হেজেমনি, কালচারাল হেজেমনি, সেইটাকেই ডিস্ট্রয় করে দিতে চাইছে বিজেপি, সেটাকে তিনি হতে দেবেন না। কালচারাল আইডেন্টিটি অফ দ্য বাঙালি, সেটা পোস্ট রেনেসা বাঙালি আমরা, সেই গর্ব, সেই অস্মিতা, সেই কার্ডটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানিফেস্টো সেই সুযোগটা ছাড়েনি। সুতরাং আমি বলবো এটা একটা কিস্তেমাত, এটা একটা বাজিমাত। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই ম্যানিফেস্টোটা দিয়ে কিন্তু উনি যে ধরনের, যে রাজনৈতিক লাইন ওনার পপুলিস্ট মেজার্স এবং মানবতাবাদী সামাজিক মুভ, সেটার সাথেই কিন্তু এটা একটা অর্কেস্ট্রেটেড, এটার একটা ঐক্যতান, হারমোনাইজেশন বিটুইন মানে ম্যানিফেস্টো এবং ওনার পলিটিক্যাল অ্যাকশন, এই জিনিসটা আমরা এই ম্যানিফেস্টো এবার দেখতে পেলাম। কিভাবে এবারে উনি সেটাকে, কেননা উনি ঈদ হয়ে যাওয়ার পরে এবারে জেলাবাড়ি প্রচারে নামবেন, সেখানে গিয়ে তিনি নিশ্চয়ই এই ম্যানিফেস্টোটা তার পড়ে শোনাবেন না, কিন্তু ওনার বক্তব্যের এই নির্যাসটা কিন্তু আমরা এই প্রতিজ্ঞাগুলোর মধ্যে দিয়ে আজ পেয়ে গেছি।